আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর ব্যবসায় শাখার শিক্ষার্থী, তোমাদের সকলকে শুভ সকাল। তোমাদের সকলকে অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ লিপি খাতুন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো তুমি জানো যে তোমাদের সাথে আছি আমি ফিনান্স, ব্যাংকিং ও বিমায়ের প্রথম পত্র নিয়ে। এবং এই ফিনান্স, ব্যাংকিং ও বিমার যে অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছি তা হচ্ছে এই এই ফিনান্স, ব্যাংকিং ও বিমার দ্বিতীয় অধ্যায়, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ নিয়ে। এই অধ্যায়টা নিয়ে আজকে আমাদের এই ক্লাস, এবং ক্লাস নং হচ্ছে এটা 5। ইতিমধ্যে কিন্তু এই চ্যাপ্টারের উপর আমরা 4টা ক্লাস করেছি। আজকে এই চ্যাপ্টারের উপর আমাদের 5ম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, শীতের সকাল, তোমরা নিশ্চয়ই অনেকে এখনো ঘুম থেকে ওঠোনি, লেপের ভিতর ঘুমাচ্ছ। তারপরে যেহেতু এটা অনলাইন ক্লাস, তোমাদের সুযোগ আছে লেপের ভিতর শুয়ে শুয়ে ক্লাস দেখার বা ক্লাসটা তোমাদের করার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই যেটা করব তা হচ্ছে আমাদের পূর্ববর্তী ক্লাসের মূল্যায়ন। পূর্ববর্তী ক্লাসে যে লেকচারটা দিয়েছিলাম তা কি তোমরা বই খুলে দেখেছো? এবং কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে তোমরা ইনবক্স করো, আমি আবারও রিপিট করব সেগুলো। যে অংশটুকু তোমরা বুঝতে পারোনি সেগুলো সম্পর্কে প্রশ্ন করো, ইনবক্স করো, আমরা অবশ্যই উত্তর দেব। সুপ্রিয় শিক্ষার্থী, যেটা বলবো তা হচ্ছে অবশ্যই তোমরা কি করো, পড়াশোনা করো, বইয়ের সঙ্গে থাকো। অনলাইন ক্লাসে যেগুলো আমরা ক্লাস নিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই বই খুলে দেখো বাসায়, তাহলে তোমাদের ক্লাসের পর যদি তুমি সেটা বই খুলে দেখো তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল আর্থিক বাজারের উপাদান। আমি কিন্তু বলেছিলাম এটা বারবার করে যে আমি কোনো স্পেসিফিক কোনো অর্থ বাজার বা মূলধন বাজার বা শেয়ার মার্কেট বা আমি কোনো একটা মার্কেটের উপাদান নিয়ে আলোচনা করিনি। আমি টোটাল আর্থিক বাজারের উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের এই আর্থিক বাজারের উপাদান টোটাল এই 10টা উপাদান নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সিকিউরিটিস কাকে বলে, সিকিউরিটিস ইস্যুকারী কাকে বলে, বিনিয়োগকারী কাকে বলে, স্টক এক্সচেঞ্জ কাকে বলে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনটা কি, স্টক ব্রোকার কি, স্টক ডিলার কি, মার্চেন্ট ব্যাংকার কি, ক্রেডিট রেটিং কোম্পানি কি, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক, এই নিয়ে আমাদের গত ক্লাসটা ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা বই খুলে এগুলো বাসায় দেখো। তো যারা বই খুলে দেখেছো কিংবা যাদের এই বিষয় মানে পূর্ববর্তী ক্লাসের উপরও কোনো একটা প্রবলেম রয়েছে বা কোনো একটা বুঝতে পারোনি, সেগুলো তোমরা ইনবক্স করো, আমি অবশ্যই সেটা আজকেও আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের পূর্ববর্তী ক্লাসের মূল্যায়ন। এর উপর আজকে আমি কোনো জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আসিনি, নেক্সট ক্লাসে নিয়ে আসবো। তো আজকে চলে যায় আমাদের আজকের ক্লাসের শিখন ফলটা আসলে কি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি বলেছিলাম যে গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থা সমূহ নিয়ে আলোচনা করব। আর্থিক বাজার নিয়ন্ত্রণ সংস্থা সম্পর্কে, অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠান আমাদের এই আর্থিক বাজারগুলো নিয়ন্ত্রণ করে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানবো। যে আমি আজকে বেশ কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে, তার ভিতর 2টো প্রতিষ্ঠান সম্পর্কে আজকে আমরা জানবো। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং আরেকটা হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এগুলো সম্পর্কে মানে অল্প করে সবাই জানো। বাংলাদেশ ব্যাংক কি সেটা তোমরা জানো, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এগুলো সম্পর্কে অল্প করে জানো। তো আজকের ক্লাসে আমরা একটু ডিটেলস জানবো। তুমি দেখো যে বাংলাদেশ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এছাড়াও যেগুলো রয়েছে যেমন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ক্ষুদ্র ঋণ সংস্থা, এগুলোও রয়েছে, যেগুলোও কিন্তু আমাদের এই আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থা। তো আমরা একটা ক্লাসে সবগুলো আলোচনা করতে পারবো না, এই জন্য একটা ক্লাসে আমরা আজকে 2টো প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব। এক হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর একটা হচ্ছে আমার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই দুটো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তোমরা মোটামুটি কিন্তু সবাই জানো বাংলাদেশ ব্যাংক কি, এটা যে একটা আমাদের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সেটা সম্পর্কে জানো। তো আজকে আমরা একটু ডিটেলসে জানবো, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক কি এবং বাংলাদেশ ব্যাংকের কাজটা কি বা গুরুত্ব কি সেগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু
মোটামুটি অবগত যে প্রত্যেকটা দেশে কিন্তু একটা করে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক থাকে। আমাদের দেশও কিন্তু ঠিক এর ব্যতিক্রম নয়। আমাদের দেশেও একটা সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, যার নাম হচ্ছে এই বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো 8-10টা বাণিজ্যিক ব্যাংকের মতো কিন্তু কোনো লেনদেন করে না, এটা মাথায় রাখবা। এই যে সেন্ট্রাল ব্যাংক যেটা রয়েছে, এর কিন্তু একটা স্পেসিফিক কিছু কিছু কাজ রয়েছে, এবং এই সেন্ট্রাল ব্যাংক যে কাজগুলো করে সেগুলো কিন্তু আদার্স বাণিজ্যিক ব্যাংকগুলো করে না। আবার অন্যান্য বাণিজ্যিক ব্যাংক যে কাজগুলো করে সেগুলো কিন্তু আমাদের এই সেন্ট্রাল ব্যাংক করে না। তো সেন্ট্রাল ব্যাংকের কাজগুলো কিন্তু টোটালি আলাদা। তো আমরা সেগুলোই জানবো যে আসলে এই সেন্ট্রাল ব্যাংক আসলে কি করে, আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকের কাজ কি, বা সেন্ট্রাল ব্যাংকের গুরুত্বটা কি আমাদের অর্থনীতিতে, এটা আমরা আজকে ক্লাস থেকে জানবো। এটা কিন্তু আমাদের মোটামুটি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর বাংলাদেশ ব্যাংক কি করে, কিভাবে কাজ করে, সেগুলো কিন্তু আমরা কি কাজ করে কিভাবে করে সেগুলো কিন্তু আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে কিন্তু একটা বিষয় মাথায় রাখো যে বাংলাদেশ ব্যাংকটা কি, বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকটা আসলে কি। এটা কিন্তু প্রথমেই মাথায় রাখবে যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু 8-10টা বাণিজ্যিক ব্যাংকের মতো কিন্তু লেনদেন নিয়মিত ডে টু ডে লেনদেন করে না, এদের কাজগুলো কিন্তু আলাদা। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু দেখো যে বাংলাদেশ ব্যাংক হলো আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক, যে ব্যাংক দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, দেশের মুদ্রার প্রচলন করে, ঋণ নিয়ন্ত্রণ করে এবং সরকারের আর্থিক প্রতিনিধি হিসেবে কাজ করে, তাকেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলে। এটা হচ্ছে দেশের মুদ্রা বাজারের অভিভাবক। সুপ্রিয় শিক্ষার্থী, একটু সংজ্ঞাতে একটু লক্ষ্য করো যে বাংলাদেশ ব্যাংক কি করছে। আমাদের দেশে যতগুলো আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছে। এই আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে কি রয়েছে, আমাদের যে বিভিন্ন তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, সেটা হতে পারে সরকারি বাণিজ্যিক ব্যাংক, সেটা হতে পারে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, সেটা হতে পারে বিদেশি বাণিজ্যিক ব্যাংক। এই সমস্ত যে বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছে, দেশের মুদ্রার প্রচলন করছে। আমরা যে প্রত্যেক দিন অনেকগুলো টাকা পয়সা নাড়াচাড়া করি, এটা কিনতে গেলে আমাদের টাকা লাগে, ওটা কিনতে গেলে টাকা লাগে, সব মোটামুটি সব কাজে আমাদের টাকা লাগে বা অর্থের প্রয়োজন। এই অর্থের প্রচলনটা কে করে, বাজেটে এই অর্থটা কে ছাড়ে, এটা কে ছাড়ে, এই বাণিজ্যিক ব্যাংক কিন্তু ছাড়ে। অন্য কারোর কিন্তু অধিকার নাই বাজারে মুদ্রার প্রচলন করা বা মুদ্রা ছাড়ার। এটা শুধুমাত্র করে কে, আমাদের এই সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। এছাড়া ঋণ নিয়ন্ত্রণ করছে, অন্যান্য ব্যাংক কতটুকু ঋণ দিতে পারবে এটাও কিন্তু ডিসাইড করে কে, আমাদের এই সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। এছাড়া সরকারের আর্থিক প্রতিনিধিত্ব করে। সরকারের যখন ঋণের দরকার হয় বা অর্থের দরকার হয়, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক তাকে সরকারকে লোনও দিয়ে থাকে বা ঋণও দিয়ে থাকে। এজন্য সরকারের আর্থিক প্রতিনিধি হিসেবেও কিন্তু আমাদের এই সেন্ট্রাল ব্যাংকটা কাজ করে। তো ওভারঅল এই জন্যই বলেছিলাম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন আমাদের প্রিভিয়াস লেকচারগুলো দিয়েছি বা আলোচনা করেছি, তখন কিন্তু আমরা বলেছি যে আমাদের অর্থ বাজার বা যেটাকে আমরা মানি মার্কেট বলে থাকি, এই মানি মার্কেটকে কে কন্ট্রোল করে, আমাদের এই মানি মার্কেটকে কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বারবার আলোচনায় বলেছি আমাদের যে মানি মার্কেট রয়েছে বা অর্থ বাজার রয়েছে, এই অর্থ বাজারকে কিন্তু কন্ট্রোল করে এই বাংলাদেশ ব্যাংক। অপরদিকে কিন্তু মূলধন বাজারকে নিয়ন্ত্রণ করে কে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এগুলো কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো। এই জন্যই কিন্তু আমাদের এই অর্থবাজার বা মুদ্রা বাজারের অভিভাবকই বলা হয় কাকে, আমাদের এই বাংলাদেশ ব্যাংকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো যে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে কিন্তু অন্যান্য 8-10টা বাণিজ্যিক ব্যাংকের মতো ডে টু ডে কোনো লেনদেন করে না। এরা কি করে তাহলে, এরা দেশে মুদ্রার প্রচলন করে, এরা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে। দ্যাট মিনস বিভিন্ন যে ব্যাংকগুলো রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে দেশের ঋণ সরবরাহটাকে নিয়ন্ত্রণ করে, দেশের মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনকে কন্ট্রোল করে, সরকারের আর্থিক প্রতিনিধি হিসেবে কাজ করে। যে ব্যাংক এই কাজগুলো করে তাকেই আমরা কি বলি, দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। আর আমাদের দেশে যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর এই সেন্ট্রাল ব্যাংকই হচ্ছে আমাদের কি, অর্থ বাজারের অভিভাবক বা মুদ্রা বাজারের অভিভাবক। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই তো জানলাম, সংজ্ঞা জানলাম বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কি, তার সংজ্ঞাটা জানলাম এটা। তো আমরা একটু চলো একটু দেখে আসি যে আসলে এই বাংলাদেশ ব্যাংকটা আসলে কবে যাত্রা শুরু করলো, কোথা থেকে আসলো।
সুপ্রিয় শিক্ষার্থী, যেটা বলছি তা হচ্ছে তোমরা কিন্তু সেটা সবাই জানো যে আমরা একটা স্বাধীন দেশ, এবং এই দেশটা কবে স্বাধীন লাভ করছে? 1971 সালে 16ই ডিসেম্বর। আজকে কিন্তু আমাদের 15ই ডিসেম্বর, আগামীকালকে হচ্ছে সেই মহান মানে দিনটি, যেটা হচ্ছে আমাদের সেই মহান বিজয় দিবস কিন্তু আগামীকালকে। এই জন্য আজকে তোমাদের সকলকে কিন্তু আবারও সেই মানে মহান সেই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা 1971 সালে 16ই ডিসেম্বর কি করছি? স্বাধীনতা লাভ করছি। এই জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠার সময় হিসেবে যেটা ধরা হয় তা হচ্ছে 1971 সালের 16ই ডিসেম্বরই বাংলাদেশ ব্যাংক যাত্রা করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, 1971 সালের 16ই ডিসেম্বর কি বাংলাদেশ ব্যাংক আদৌ কোনো অস্তিত্ব ছিল? না। ওই সময়ও কিন্তু একটা সেন্ট্রাল ব্যাংক ছিল। ওই সময় যে আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিল, তো এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান অর্থাৎ টোটাল পাকিস্তানের কিন্তু একটা সেন্ট্রাল ব্যাংক ছিল, এবং সেই সেন্ট্রাল ব্যাংকের নাম কি ছিল? স্টেট ব্যাংক অফ পাকিস্তান। তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন একসঙ্গে ছিল, সেই সময় যে সেন্ট্রাল ব্যাংকটা ছিল সেটা হচ্ছে আমাদের স্টেট ব্যাংক অফ পাকিস্তান। তো আমাদের গভর্নমেন্ট যেটা করে যে 1971 সালে 16ই ডিসেম্বরেই রাষ্ট্রপতির 127 নম্বর অধ্যাদেশ অনুযায়ী এই পূর্ব পাকিস্তান, দ্যাট মিনস পূর্ব বাংলায় আমাদের দেশে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের যতগুলো শাখা ছিল, সেই শাখাগুলোর যে দায় এবং সম্পত্তি ছিল সেগুলো নিয়েই বাংলাদেশ ব্যাংক যাত্রা করে। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক যাত্রা করে এবং তার নাম দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মাথায় রাখবে যে 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের পূর্ব পাকিস্তানে, দ্যাট মিনস পূর্ব বাংলায় স্টেট ব্যাংক অফ পাকিস্তানের যা সম্পদ এবং দায় ছিল সেগুলো নিয়েই বাংলাদেশ ব্যাংক যাত্রা করে, এবং সেটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা কি দেখছি সুপ্রিয় শিক্ষার্থী? আমাদের বাংলাদেশ ব্যাংক, এই যে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকটা রয়েছে, সে তার প্রতিষ্ঠাতা সময় বা প্রতিষ্ঠার সময় হচ্ছে 1971 সালে 16ই ডিসেম্বর। তোমরা একটু দেখে নাও যে বলছি যে 1971 সালে 16ই ডিসেম্বর রাষ্ট্রপতির 127 নং আদেশ বলে তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান এর পূর্ব পাকিস্তানের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই মাথায় রাখবে যে বাংলাদেশ ব্যাংক 1971 সালে 16ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হলো। কোন ব্যাংক থেকে এটা আসলো? এটা কিন্তু নতুন কোনো ব্যাংক প্রতিষ্ঠিত হয় না। আমাদের যে তৎকালীন যে কেন্দ্রীয় ব্যাংক ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান, তারই পূর্ব পাকিস্তানে যতগুলো যে ব্যাংক ছিল তারই দায় এবং সম্পত্তি নিয়ে এই ব্যাংকটা নতুন করে যাত্রা শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা সময় সম্পর্কেও জানলাম। আর একটা বিষয় মাথায় রাখবে যে বাংলাদেশ ব্যাংকের যে প্রধান, তাকে বলা হয় গভর্নর। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করে। এটা আমরা বরাবর মতো বলে আসছি যে আমাদের ব্যাংকিং খাত বা অর্থবাজার বা বিভিন্ন যে মুদ্রা বাজার বা অর্থবাজারের নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশের ব্যাংকের যে প্রধান, তাকে আমরা কি বলছি? প্রধান নির্বাহীকে বলছি গভর্নর। এটাও মাথায় রাখবে। বাংলাদেশ ব্যাংকের বর্তমানে মেবি শাখা হচ্ছে আমাদের 10টা কি 11টা। এটা সব জেলায় কিন্তু এর শাখা নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের মোটামুটি বাংলাদেশ ব্যাংক কি বা কেন্দ্রীয় ব্যাংক কি, তার উৎপত্তি হয়েছে কোথা থেকে, এটুকু সম্পর্কে আমরা জানলাম। এবার চলো জানবো আমরা যে এই বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কি। একটি দেশের অর্থনীতিতে এই বাংলাদেশ ব্যাংকের গুরুত্ব বা কাজগুলো কি? আমি কিন্তু বারবার বলছি যে 8-10টা বাণিজ্যিক ব্যাংকের মতো কিন্তু এর কাজগুলো না। 8-10টা বাণিজ্যিক ব্যাংকে যেমন তুমি ইচ্ছে হলে ব্যাংকিং আওয়ারে যে টাকা জমা দিতে পারবে, টাকা তুলতে পারবে, আদার্স জায়গায় টাকা অনলাইন করে পাঠাতে পারবে, ইত্যাদি কাজগুলো করতে পারবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে কিন্তু এই সমস্ত কাজ করে না। তাহলে বাংলাদেশ ব্যাংক কি কাজগুলো করে আমাদেরকে সেগুলো জানতে হবে সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে চলো আমরা এখন জেনে নিই যে বাংলাদেশ ব্যাংক আসলে কি কাজ করে। এট ফার্স্টেই আমরা যেটা বলছি তা হচ্ছে আমাদের নোট ও মুদ্রার প্রচলন করছে। আমরা কিন্তু এগুলো ডিটেলস জানবো। প্রথমে শুধু একটু দেখে নিই, এক পলকে দেখে নিই যে আসলে কি কাজগুলো করছে। প্রত্যেকটা কাজ সম্পর্কে আমরা ডিটেলসেও জানবো। আমরা প্রথমে বললাম যে নোট ও মুদ্রার প্রচলন করছে। এরপরে কি বলছি? সরকারের ব্যাংক। এরপরে যেটা বলছি অন্যান্য ব্যাংকের ব্যাংক। এরপরে যেটা বলছি কি করে? ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে কি বলছি? বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করে থাকে।
এরপরে কি বলছি, ঋণদানের শেষ আশ্রয়স্থল। এরপরে যেটা বলছি ক্লিয়ারিং হাউস। এরপরে বলছি মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো যে আমি এই 8টা কাজ এখানে নিয়ে আসছি, এছাড়া আরো কিছু কাজ হয়তো করে থাকে। তো এগুলো দেখো মেজর মেজর কাজ, সেগুলো বাংলাদেশ ব্যাংক করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে আবারও বলছি, তোমাদের সাথে আমি এই ফিনান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনায় আছি। আজকে মোটামুটি 5টা ক্লাস করছি, আরো হয়তো 2টো ক্লাস আমরা লাগবে। এটা একটা অনেক বড় একটা অধ্যায় এবং টোটালি থিওরি একটা অধ্যায়। এজন্য তোমাদের থিওরি ক্লাস করতে মোটামুটি ম্যাথ ক্লাসের মধ্যে এতটা ভালো লাগে না জানি, তারপরেও কি করতে হবে, মানে আমাদেরকে তো আসলে জানতে হবে, জানার জন্য ক্লাসগুলো করতে হবে। কারণ আমাদের তো ম্যাথ আনসার করা লাগে, পাশাপাশি সিকিউ এ কিছু প্রশ্ন থাকে সেগুলো আনসার করা লাগে, এছাড়া এমসিকিউ এ আনসার করতে হবে। এই এমসিকিউ এবং সিকিউ এর যে আরো কিছু প্রশ্ন থাকে যেগুলো লেখা লাগে, সেগুলো লেখার জন্য এবং এমসিকিউ এর ভালো করার জন্য অবশ্যই কি জানতে হবে, আমাদের এই থিওরিগুলো জানতে হবে, এই থিওরিগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবো এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী আমি বারবার বলছি, আমার প্রিভিয়াস কোনো লেকচার বা আজকের লেকচারের উপর যেগুলো বুঝতে পারছো না সেইগুলো তোমরা ইনবক্স করো, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী এটা মাথায় রাখবে, তোমরা কিন্তু যদি না পড়াশোনা করো, তোমরা যদি বইয়ের সাথে না থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। তোমরা যখনই পড়াশোনা করবে তখনই কিন্তু তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসবে, আসলে এটা কি, এটা কেন হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। তো তোমরা যারা পড়াশোনা করো তাদের মনে বিভিন্ন প্রশ্ন আসে, এবং আমি তোমাদের সকলকেই রিকোয়েস্ট করছি, যেহেতু এটা করোনার কাল, আমরা কলেজে এসে ক্লাসরুমে বসে মজা করে ক্লাস করতে পারছি না, আমাদেরকে সবাইকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে, তারপরে আমরা নিয়মিত পড়াশোনার সঙ্গে থাকবো। সুপ্রিয় শিক্ষার্থী এই জন্য তোমরা নিয়মিত পড়াশোনা করো, তোমাদের যার যা প্রশ্ন আছে তোমরা অবশ্যই ইনবক্স করো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের কাজগুলো দেখো আমরা এক পলকে দেখে নিলাম। তো চলো একটু প্রত্যেকটা কাজ সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। এর ভিতরে অবশ্যই কিছু কাজ তোমাদের কাছে নতুন মনে হতে পারে, যেমন মনে করো ক্লিয়ারিং হাউস, এটা মোস্ট অফ দি স্টুডেন্টের কাছে কিন্তু তোমাদের কাছে নতুন, যে ক্লিয়ারিং হাউসটা কি। এটা কিন্তু খুব ইকোনমিক্স অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা বাংলাদেশ ব্যাংক করে থাকে। তো এটা কি, এটা কিন্তু মোস্ট অফ দি স্টুডেন্টের কাছে তোমাদের কাছে একটা নতুন, তো এগুলো তো আমাদেরকে জানতে হবে। এগুলো হচ্ছে আমাদের, যেহেতু আমরা ব্যবসায়িক শিক্ষা শাখাতে পড়াশোনা করছি, তো মানে এই সমস্ত বিষয়ে যা ট্রাম রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে সুপ্রিয় শিক্ষার্থী। তো চলো প্রত্যেকটা কাজ সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নিই। প্রথমে আমরা যেটা বলেছিলাম তা হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন করে। আমরা কিন্তু নিয়মিত অনেক ধরনের নোট দেখি, 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত, বেশ অনেকগুলো কিন্তু নোট রয়েছে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এর ভিতরে কিন্তু মাথায় রাখবে যে 1 টাকা এবং 2 টাকা ব্যতীত 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই সমস্ত নোটগুলো প্রচলন করে কে? এই বাংলাদেশ ব্যাংক। তার মানে বাজারে ছাড়ে কে? বাংলাদেশ ব্যাংক। তো সুপ্রিয় শিক্ষার্থী একটু দেখো যে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো কিন্তু এই কাগজি নোটগুলোর প্রচলনে একচেটিয়া বা শুধুমাত্র অধিকার রয়েছে কার? বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট বাজারে চালু করে। এছাড়া বাংলাদেশ সরকার কর্তৃক অর্থ সচিবের স্বাক্ষরিত 1 টাকা এবং 2 টাকার নোট ও কয়েন বাজারেও কিন্তু প্রচলিত রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু এটা মানে মাথায় রাখবে যে 1 টাকা এবং 2 টাকার নোট এবং কয়েন এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়ে না। এটা কে ছাড়ে? আমাদের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। তার মানে এই দুটো নোটকে আমরা বলি, 1 টাকা এবং 2 টাকার নোটকে কি বলি আমরা? সরকারি নোট। এটা কিন্তু মাথায় রাখবে, এই 1 টাকা এবং 2 টাকার নোটকে কিন্তু বলি কি? সরকারি নোট। বিকজ অফ এই 1 টাকা এবং 2 টাকার নোট কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়ে না। আর অন্যান্য যে কাগজি নোটগুলো রয়েছে 5 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত, এই ব্যাংক মানে এই নোটগুলোকে আমরা কি বলি? এগুলো কিন্তু আমরা এক কথা কি বলতে পারি যে ব্যাংকের নোটও এক কথা বলতে পারি। মানে এগুলো কিন্তু সরকারের সাথে সম্পর্ক নেই, এগুলো সরাসরি বাংলাদেশ ব্যাংক ছাড়ে। তো 1 টাকা এবং 5 টাকার নোট, এই দুটো নোটে স্বাক্ষর থাকে কার? অর্থ সচিবের। আর 5 টাকা থেকে 1000 টাকা এই পর্যন্ত নোটে স্বাক্ষর থাকে কার? বাংলাদেশ ব্যাংকের, যে আমরা প্রথমে বলেছিলাম প্রধান নির্বাহীকে বলা হয় গভর্নর, এই গভর্নরের স্বাক্ষর থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানলে যে 5 টাকা থেকে 1000 টাকার নোটে একটু লক্ষ্য করবে
যখন তোমরা বিভিন্ন টাকা পয়সা আরো একটু লক্ষ্য করে দেখবে যে এই 5 টাকা থেকে 1000 টাকার নোট পর্যন্ত সব এই প্রত্যেকটা নোটে কিন্তু কার স্বাক্ষর থাকছে? গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। অপরদিকে 1 টাকা এবং 2 টাকার নোটে থাকছে কার স্বাক্ষর? অর্থ সচিবের স্বাক্ষর থাকে। তোমরা এটাও মাথায় রাখো যে 1 টাকা এবং 2 টাকার নোট হচ্ছে বলা হয় সরকারি নোট, কারণ এই দুটোর দায়িত্ব হচ্ছে সরকারের, আর বাদবাকিগুলো ছাড়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, এটা মাথায় রাখো যে যখন আমাদের দেশ স্বাধীন হলো 1971 সালের 16 ডিসেম্বর, আমরা জানলাম যে 1971 সালের 16 ডিসেম্বরে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। কোন ব্যাংক থেকে আসলো? স্টেট ব্যাংক অফ পাকিস্তান থেকে আসলো। তো সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে কিন্তু আমাদের দেশের এই যে এখন যে আমরা যে নোটগুলো রয়েছে আমাদের নিজস্ব, আমাদের ব্যাংক থেকে প্রচলিত করা বাংলাদেশের নিজস্ব যে নোটগুলো, এগুলো কিন্তু তৎকালীন ছিল না, সেই সময় ছিল না। তো সেই সময়ে কিছুদিনের জন্য, স্বাধীনতা লাভেরও পরে বেশ কিছুদিনের জন্য কিন্তু আমাদের দেশে যেটা ছিল তা হচ্ছে তৎকালীন পাকিস্তানের নোটগুলো কিন্তু প্রচলিত ছিল। এরপরে কি করে বাংলাদেশ ব্যাংক সেই নোটগুলো বাজার থেকে তুলে নিয়ে আমাদের বাংলাদেশের যে নিজস্ব টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে প্রচলন করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি জানলাম? বাংলাদেশ ব্যাংকের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজারে নোট এবং মুদ্রার প্রচলন করা। সুপ্রিয় শিক্ষার্থী, চলো দেখে নি এরপরে আমরা কি বলছি। সরকারের ব্যাংক, আরেকটা কাজ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, তা হচ্ছে আমাদের সরকারের ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বলেছি যে বাংলাদেশ ব্যাংক কি করে? সরকারের প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? তো এই জন্য এটাকে আমরা কি বলি? বাংলাদেশ ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক। সরকারের পক্ষে যখন সরকারের কি প্রয়োজন হয়? স্বল্প মেয়াদে অর্থের প্রয়োজন হয়, তখন কি করে বাংলাদেশ ব্যাংক? এই সরকার কি করে তখন? বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কি করে? ট্রেজারি বিল বিক্রয় করে তার স্বল্প মেয়াদী অর্থের সংস্থানটা করছে। আবার যখন সরকারের দীর্ঘমেয়াদী কোনো অর্থায়নের প্রয়োজন হচ্ছে, তখন কি করছে? এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ট্রেজারি বন্ড বিক্রয় করে দীর্ঘমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারছে। তার মানে সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ব্যাংক কিন্তু সরকারের একটা আর্থিক প্রতিনিধি হিসেবে কাজ করে। আমরা বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। এটি সরকারের প্রতিনিধিত্ব করে, সরকারের তহবিল সংগ্রহ করে, প্রয়োজন বোধে সরকারকে ঋণ দেয়, আর্থিক নীতি প্রণয়নের সময় সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবেও কিন্তু কাজ করে। আমাদের প্রত্যেক বছরই কিন্তু মানে দেশের অর্থবাজারকে কন্ট্রোল করার জন্য কিন্তু আর্থিক নীতি প্রণয়ন করা হয়। আর এই নীতি যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু আমাদের এই প্রধান আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম কি? বাংলাদেশ ব্যাংকের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারের ব্যাংক। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি বলছি? বাংলাদেশ ব্যাংকের আরেকটি কাজ হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বারবার বলে আসছি যে আমাদের অর্থ বাজার বা মুদ্রা বাজার যেটা রয়েছে তার প্রধান মেম্বার হচ্ছে আমাদের চারপাশে যে অসংখ্য বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, এই বাণিজ্যিক ব্যাংকগুলোই হচ্ছে এই অর্থ বাজার বা মুদ্রা বাজারের প্রধান মেম্বার। আর এই যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, এই সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে কন্ট্রোল করে কে? আমাদের এই বাংলাদেশ ব্যাংক। এই জন্য অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় কাকে? সেন্ট্রাল ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু দেখে নাও যে বাংলাদেশ ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকের কার্যাবলী পর্যবেক্ষণ, তদারক ও নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য ব্যাংকগুলোকে তাদের চলতি ও স্থায়ী আমানতের 5% বাধ্যতামূলকভাবে কিন্তু রিজার্ভ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। প্রয়োজন বোধে তাদেরকে ঋণও দিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে কিন্তু এটাও জানতে হবে যে একটা বাণিজ্যিক ব্যাংক যখন যাত্রা শুরু করে তখন তার যে পরিশোধিত মূলধন থাকে তার কিন্তু 5% কম্পালসারি বা বাধ্যতামূলকভাবে কি করতে হয়? বাংলাদেশ ব্যাংকের কাছে রিজার্ভ হিসেবে জমা রাখতে হয়। এটা কিন্তু বাধ্যতামূলক। আবার প্রয়োজনীয় ক্ষেত্রে এই অন্যান্য ব্যাংকগুলোকেও ঋণ দিয়ে থাকে কে? আমাদের এই বাণিজ্যিক ব্যাংক। এবং তাদেরকে কন্ট্রোল করে বা তাদের কার্যাবলীগুলোকে কন্ট্রোল করে কে? আমাদের এই সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি জানলাম? সেন্ট্রাল ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে অর্থ মুদ্রা প্রচলন করা। এরপরে সরকারের ব্যাংক বলছি, এছাড়াও যেটা বলছি অন্যান্য ব্যাংকের ব্যাংক। চলো আমরা জেনে নিই যে আরো কি কাজ করে থাকে আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, আমি বারবারও বলছি তোমাদের যা প্রশ্ন রয়েছে তোমরা ইনবক্স করো, আমি অবশ্যই কিছুটা আলোচনার মাঝে তোমাদের এই প্রশ্নের আনসারগুলো দিয়ে দিব। আরেকটা বলছি সুপ্রিয় শিক্ষার্থী, দেখো যে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।
একটা বাণিজ্যিক ব্যাংক মানে কিন্তু চাইলে কিন্তু ইচ্ছে মতো ঋণ দিয়ে দিতে পারবে না সুপ্রিয় শিক্ষার্থী। সে যদি চায় তাহলে কিন্তু অ্যাভেলেবেল ঋণ দিয়ে দিতে পারবে না জনগণকে, তারও কিন্তু একটা লিমিটেশন রয়েছে। কেন দিতে পারবে না? যদি সে অতিরিক্ত ঋণ দেয় সেক্ষেত্রে বাংলাদেশ মানে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে আমাদের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। এই জন্য সবকিছু একটা মুদ্রা, দেশের মুদ্রাকে একটা কাম্য স্তরে রাখার জন্য যেটা করে আমাদের সেন্ট্রাল ব্যাংক তা হচ্ছে এই মুদ্রাকে নিয়ন্ত্রণ করে বা ঋণকে নিয়ন্ত্রণ, সেটা মুদ্রাকে দেশের মুদ্রাকে কাম্য স্তরে রাখার জন্য সেটাকে একটা নিয়ন্ত্রণ করে। আর কার মাধ্যমে নিয়ন্ত্রণ করে? ঋণ নিয়ন্ত্রণ এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আরো কয়েকটা পদ্ধতি রয়েছে সেটা আমরা জানবো পরবর্তীতে। তো এই যে ঋণ নিয়ন্ত্রণ, এটা কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু চাইলে ইচ্ছে মতো লোন দিতে পারে না কাস্টমারদের, সেটাও কিন্তু ফিক্সড করে দিবে কে? আমাদের এই সেন্ট্রাল ব্যাংক। কতটুকু ঋণ দিতে পারবে, কি পরিমাণ ঋণ দিতে পারবে সেটাও সিলেক্ট করে দিবে আমাদের এই সেন্ট্রাল ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী একটু দেখে নাও যে বলছি আমরা বাংলাদেশ ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজার পদ্ধতি, রিজার্ভ হার পরিবর্তন সহ কতগুলো প্রত্যক্ষ ব্যবস্থার মাধ্যমে এই কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী আমি বলছিলাম যে আমাদের অর্থনীতিতে মুদ্রাকে একটা কাম্য স্তরে রাখার জন্য যাতে মুদ্রা স্ফীতি অথবা মুদ্রা সংকোচন না ঘটে, এ দুটোই কিন্তু আমাদের অর্থনীতির জন্য খুব বেশি হার্মফুল। ঠিক আছে, আমাদের ওটাই হচ্ছে সবচাইতে অপটিমাম বা বেটার, যদি আমাদের অর্থনীতিতে মুদ্রাটা একটা অপটিমাম লেভেলে থাকে বা কাম্য স্তরে থাকে। যদি সেটা বেশি হয়ে যায় অর্থ, সেটাও আমাদের অর্থনীতিতে ক্ষতিকর, আবার যদি সেটা কম হয়ে যায় সেটাও আমার অর্থনীতির জন্য ক্ষতিকর। আর এই যে একটা যে অপটিমাম লেভেল বা কাম্য স্তরে রাখার জন্য আমাদের দেশে যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে সেই সেন্ট্রাল ব্যাংক কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই কাজগুলো কার মাধ্যমে করে? সুপ্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করো যে ব্যাংক হার পরিবর্তন এই একটা পদ্ধতিতে সে করতে পারবে, আরেকটা কোন পদ্ধতিতে করতে পারবে? খোলা বাজার পদ্ধতি, এটা একটা রয়েছে, এই পদ্ধতিতে করতে পারবে। আরেকটা করতে পারবে কি? রিজার্ভ হার পরিবর্তন সহ এই কতগুলো প্রত্যক্ষ পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলোর মাধ্যমে করতে পারে। তো আমি সংক্ষিপ্তভাবে সুপ্রিয় শিক্ষার্থী বলে যাই যে আসলে কোনটা কি কোন পদ্ধতিটা কি। দেখো যে অ্যাট ফার্স্টে যেটা বলেছি সেটা হচ্ছে ব্যাংক হার পরিবর্তন। ঠিক আছে, আমরা জানি যে আমরা যদি ব্যাংকে থেকে লোন নিতে যাই অথবা ব্যাংকে যদি ডিপোজিট রাখতে যাই তাহলে কি হয়? যদি ব্যাংকে ডিপোজিট রাখি তাহলে কি হয়? ব্যাংক আমাদের ইন্টারেস্ট দেয়, একটা নির্দিষ্ট হারে ইন্টারেস্ট দেয়। অপরদিকে যদি ব্যাংক থেকে আমরা লোন নিতে যাই তাহলে আমরা কি করি? ব্যাংকে কিন্তু একটা নির্দিষ্ট হারে সুদ দেয়া লাগে, তাই না? এই হারগুলো কিন্তু মোটামুটি ফিক্সড। ঠিক আছে, তো যদি মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন ঘটে তাহলে সেন্ট্রাল ব্যাংক কি করতে পারে? এই যে ব্যাংক হার বা সুদের হার রয়েছে এই হারটা বৃদ্ধি করতে পারে অথবা হ্রাস করতে পারে। আমাদের দেশে যদি মুদ্রাস্ফীতি বা মুদ্রা বেশি হয়ে যায় তাহলে কি করবে? এই হারটা বাড়াইতে পারে বা কমাইতে পারে, যার মাধ্যমে সরকার এই মুদ্রাস্ফীতিটাকে কন্ট্রোল করবে। অপরদিকে খোলা বাজার পদ্ধতি, এটা কি? সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা বারবার বলে আসছি যে সরকারের অর্থের প্রয়োজন হলে বা মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনকে কন্ট্রোল করার জন্য সরকার বাজারে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় করে যখন সরকারের প্রয়োজন হয়। তো এই যে ট্রেজারি বিল অথবা ট্রেজারি বন্ড ক্রয় বিক্রয় করা, এই পদ্ধতিটাকেই কিন্তু বলা হয় খোলা বাজার পদ্ধতি। এই পদ্ধতির এই কাজটা করে কার মাধ্যমে? বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, সরকার যদি মুদ্রাস্ফীতি হয় মুদ্রাস্ফীতি ঘটে অর্থনীতিতে, তখন এই খোলা বাজার পদ্ধতির মাধ্যমে সে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড কিন্তু বাজারে বিক্রয় করে অতিরিক্ত অর্থটা বাজার থেকে তুলে নিতে পারে। এই পদ্ধতিটাকে বলা হয় কিন্তু খোলা বাজার পদ্ধতি। এছাড়া একটা বলছে রিজার্ভের হার পরিবর্তন। আমরা জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখলাম যে একটা কমার্শিয়াল ব্যাংকে তার টোটাল যে পরিশোধিত মূলধন রয়েছে তার 5% বাধ্যতামূলকভাবে কিন্তু মিনিমাম 5% বাধ্যতামূলকভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। যদি আমার দেশের অর্থনীতিতে মুদ্রার পরিমাণ বেড়ে যায় বা কমে যায় তাহলে এই মুদ্রার পরিমাণকে অপটিমাম লেভেল বা একটা কাম্য স্তরে রাখার জন্য এই রিজার্ভের হারটা কিন্তু আমাদের ইচ্ছে চাইলে কেন্দ্রীয় ব্যাংকটা পরিবর্তন করতে পারে। এটা আরেকটা হচ্ছে পদ্ধতি।
তো এই কাজগুলোর মাধ্যমে কিন্তু কি করে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে এবং টোটালি এই ঋণটা নিয়ন্ত্রণ করে আমাদের অর্থনীতিতে একটা কাম্য স্তরে মুদ্রাটাকে রাখে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি আসলে আমার কথা বুঝতে পারছো কি পাচ্ছ না সেটা অবশ্যই ইনবক্স করো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা যদি আরো স্লো বলা লাগে সেগুলো একটু জানিয়ে কাইন্ডলি ইনবক্স করো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে মানে কিভাবে বললে তোমাদের বেশি উপকার হবে। তো অবশ্যই আমি চাই তোমরা সেটা ইনবক্স করো, আমি সেগুলো দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরেকটা সেন্ট্রাল ব্যাংকের খুব আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বলছি, সেটা হচ্ছে বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ করা। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ আমরা জানি যে বর্তমান বিশ্ব কিন্তু একটা দেশ এককভাবে কিন্তু কি না, স্বয়ংসম্পূর্ণ না, একটা দেশ আরেকটা দেশের উপর নির্ভরশীল। বিভিন্ন কারণে আমাদের একটা দেশ আরেকটা দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, যেহেতু এটা একটা গ্লোবাল ভিলেজ, এই জন্য বর্তমানে একটা দেশ আরেকটা দেশের উপর কিন্তু নির্ভরশীল। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটা দেশের অর্থ কি আরেকটা দেশে চালু আছে বা প্রচলন আছে? আমি কি বাংলাদেশের টাকা নিয়ে যে ইন্ডিয়াতে জিনিসপাতি ক্রয় করতে পারবো? অবশ্যই কিন্তু পারবো না। ইন্ডিয়াতে যদি আমি ঘুরতে যাই তাহলে যদি এবং যে ওই দেশে যদি কোনো মনে করো যদি কোনো কিছু কিনতে চাই, তাহলে আমার কি লাগবে? ওই দেশের যে অর্থ রয়েছে, ওই দেশের যে রুপি রয়েছে, ওইটা কিন্তু লাগবে। আমরা কিন্তু আমাদের বাংলাদেশের টাকা নিয়ে যে ওই দেশে জিনিসপাতি ক্রয় করতে পারবো না। ঠিক তেমনি মনে করি যুক্তরাষ্ট্রের একটা নাগরিক আমাদের দেশে ঘুরতে আসছে, তাহলে সে কি তার দেশে ডলার নিয়ে এসে আমাদের দেশে বাজারে যে পণ্য ক্রয় করতে পারবে? না সুপ্রিয় শিক্ষার্থী, পারবে না। আমাদের দেশে বাজারে পণ্য ক্রয় করার জন্য কোন অর্থের দরকার? টাকা দরকার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, কি বুঝছি আমরা? এক দেশের অর্থ আরেক দেশে কিন্তু প্রচলন না বা চলে না। এই জন্য কি করতে হয়? একটা বিনিময় হার নির্ধারণ করতে হয়। যেমন মনে করো যে আমাদের দেশের কি বলবো 100 টাকা সমান সমান মানে $1, যুক্তরাষ্ট্রের $1 সমান সমান আমাদের দেশের কত টাকা? সাপোজ মনে করো 70 টাকা। আমাদের দেশে 70 টাকা ইকুয়াল টু যুক্তরাষ্ট্রের $1। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এখানে একটা বিষয় বুঝে রাখো, কিন্তু সকল দেশের টাকার মান কিন্তু সমান না। সকল দেশের টাকার মান কিন্তু সমান না। এক এক দেশের টাকার মান এক এক রকম। কোন দেশের টাকার মান অনেক বেশি, আবার কোন দেশের টাকার মান কিন্তু কম। সাপোজ ডলার দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ডলারের মান কিন্তু টাকার এগেইনস্টে অনেক বেশি। আমরা যদি একটা ডলার দিই তাহলে আমাদের কত টাকা দিবে? 70 টাকা, কিংবা মোর দেন 70 টাকা, 75 টাকা হতে পারে, 80 টাকা। এই ভ্যালুটা সবসময় ফ্লাক্স নিয়মিত পরিবর্তন হয়, এটা একটা আর্থিক বিষয়। তো সাপোজ মনে করো 70 টাকা আমি বললাম, তো এই যে এক 70 টাকা সমান সমান $1, এই বিনিময়, এটা হচ্ছে আমার বিনিময় হার। এটা কে নির্ধারণ করে দিবে? বাংলাদেশ ব্যাংক। এই যে 70 টাকা দিলাম তাহলে তার বিনিময়ে আমি $1 পাচ্ছি, এটা কে নির্ধারণ করবে? এটা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। তো বিভিন্ন কারণে মনে করো বৈদেশিক বাণিজ্য বা বিভিন্ন কারণে কিন্তু আমাদের আসলে এক দেশের টাকাকে অন্য দেশের টাকাতে কনভার্ট করার প্রয়োজন হয়। তো এই কনভার্টের জন্য যে হার, এক দেশের টাকার বিনিময়ে অন্য দেশের যে টাকা কনভার্ট করি, এক দেশের টাকা অন্য দেশের টাকাটা যে কনভার্ট করি, তার যে হার, সেটা হচ্ছে আমার বৈদেশিক বিনিময় হার। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং এই কাজটা আমাদের করে থাকে কি অনলি সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, একটু দেখে নাও যে বলছি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিচালনা করে এবং অন্যান্য দেশের মুদ্রার সাথে বাংলাদেশের টাকার বিনিময় হার নির্ধারণ করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যে অন্যান্য দেশের থেকে যে রেমিটেন্স আসে, তার জন্য যে একটা রিজার্ভ রয়েছে সেন্ট্রাল ব্যাংকে, এই রিজার্ভের পরিচালনা করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এতক্ষণ যেটা বললাম যে বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করে, এই কাজটাও যেটা করে থাকে তা হচ্ছে আমার এই সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকই কিন্তু করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। একটু বাংলাদেশ ব্যাংকের তোমরা অবশ্যই কিন্তু একটু মাথায় রাখবে যে বাংলাদেশ ব্যাংক কোন কাজটা করে থাকে এবং কিভাবে করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে কিন্তু তোমাদের মাথায় অবশ্যই থাকবে যে প্রত্যেকটা কাজ বাংলাদেশ ব্যাংক কিভাবে করে থাকে। চলো আমরা চলে যাই যে বাংলাদেশ ব্যাংক আর কি কি কাজ করে থাকে।
বাংলাদেশ ব্যাংক আর যে কাজ করে থাকে তা হচ্ছে আমাদের ঋণদানি শেষ আশ্রয়স্থল। কার কার ঋণদানি শেষ আশ্রয়স্থল? এটা হতে পারে গভর্নমেন্ট, সরকার, এবং হতে পারে অন্যান্য কমার্শিয়াল ব্যাংক। যখন গভর্নমেন্ট অন্য কোথা থেকে লোন নিতে পারছে না, তখন সে কার কাছ থেকে লোন নিতে পারবে? বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তারাও যখন অন্য কোথা থেকে লোন নিতে পারছে না, তারাও কার কাছ থেকে লোন নিতে পারবে? এই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। এই জন্য বলা হয় বাংলাদেশ ব্যাংক হচ্ছে ঋণ দানের শেষ আশ্রয়স্থল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বলবে যে ব্যাংকে গেলে তো দেখি যে ব্যাংকের কাছে অ্যাভেলেবেল টাকা, তাদের কি আবার ঋণে তাদের কি আবার অর্থের সংকট হয়? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, প্রত্যেক ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান, তার অ্যাভেলেবেল টাকা থাকলেও কিন্তু তাদেরও অনেক টাইমে আর্থিক সংকটে পড়তে হয়। তো তারা যখন আর্থিক সংকটে পড়ে এবং তারা যখন অন্য কোথা থেকে ঋণ নিতে পারছে না, তখন সে কি করতে পারে? এই বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীর জন্য দেখো বলছি যে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আর্থিক সংকটের সময় অন্য কোথাও হতে ঋণ না পেলে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয় এবং বাংলাদেশ ব্যাংক তাদেরকে কি করে? ঋণ দিয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো যে বাংলাদেশ ব্যাংকের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঋণ দানের শেষ আশ্রয়স্থল হিসেবেও কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আর একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে খুবই নতুন, তা হচ্ছে ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউস যে কাজটা করে থাকে বাংলাদেশ ব্যাংক, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টদের কাছে কিন্তু এটা একটা নতুন টার্ম যে আসলে ক্লিয়ারিং হাউস কি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অ্যাকাউন্টিং এর অনেকগুলো ক্লাস করে ফেলেছো। তো লেনদেন কাকে বলে সেগুলো সম্পর্কে কিন্তু জেনেছো। তো একটা লেনদেনের ভিতরে একটা বিষয় হচ্ছে আন্তঃব্যাংক লেনদেন। ঠিক আছে, আন্তঃব্যাংক লেনদেন যখন হয় তখন যে সাপোজ মনে করো মিস্টার রহিম বা করিম, সে একজন ব্যবসায়ী, তার অ্যাকাউন্ট রয়েছে সোনালী ব্যাংকে, তার অ্যাকাউন্ট রয়েছে সোনালী ব্যাংকে। একটু বিষয় উদাহরণটা দেখো, মানে মাথায় রাখো, তাহলে কিন্তু ক্লিয়ারিং হাউস কি তোমাদের বুঝতে সুবিধা হবে। মিস্টার রহিম একজন ব্যবসায়ী, সে তার ব্যবসায়িক কাজ পরিচালনা করার জন্য একটা অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টটা রয়েছে সোনালী ব্যাংকে। কিন্তু মিস্টার রহিমের একটা কাস্টমার তাকে একটা চেক দিল, কোন ব্যাংকের? জনতা ব্যাংকের একটা চেক তাকে দিল, কিন্তু মিস্টার রহিমের কিন্তু জনতা ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। তাহলে কি করবে সে? এখন সে চেকটা কিভাবে কালেক্ট করবে, চেকটাকে কিভাবে সে ভাঙাবে? তার কাছে তো অবশ্যই এটা বিষয়টা একটু কঠিন। এর জন্য কি করবে? মিস্টার রহিম সোনালী ব্যাংকে তার অ্যাকাউন্টের এগেইনস্টে কিন্তু ওই চেকটা জমা দিবে। তো এখন সোনালী ব্যাংক সেটা কি করবে? জনতা ব্যাংক থেকে কালেক্ট করবে। সে কিভাবে কালেক্ট করবে? সরাসরি কালেক্ট করবে না, সে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সে কালেক্ট করবে। মানে এই যে আন্তঃ ব্যাংকগুলো লেনদেন হয়, একটা ব্যাংকের চেক অন্য ব্যাংক কালেক্ট করছে, প্রয়োজনে কালেক্ট করছে, এই সমস্ত যে কাজগুলো, তো এই চেকটা সে কালেক্ট করতে তাকে বাংলাদেশ ব্যাংক সাহায্য করছে। তো এই যে আন্তঃব্যাংক লেনদেনগুলো, এগুলোই হচ্ছে আন্তঃব্যাংক লেনদেনগুলো, এবং এগুলোকে বলা হয় ক্লিয়ারিং হাউস, যে কাজগুলো করছে কে? বাংলাদেশ ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, একটু দেখে নাও যে বলছি যে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকগুলোর মধ্যে যে আন্তঃব্যাংকিং লেনদেনগুলো হয় সেগুলো নিষ্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হলে? যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই প্রশ্ন করো, আমি উত্তর দেব। ক্লিয়ারিং হাউস এটা কিন্তু আন্তঃব্যাংক লেনদেন। দেখো যে বিভিন্ন ব্যাংকে কি হয়, অন্যান্য ব্যাংকের চেকগুলো আসে, ঠিক আছে? সোনালী ব্যাংকে আসতে পারে জনতা ব্যাংকের চেক, রূপালী ব্যাংকের চেক, বিভিন্ন কাস্টমার গুলো জমা দিতে পারে, ঠিক আছে? অন্যান্য যাদের অন্য জায়গায় অ্যাকাউন্ট নেই, তার মনে করে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু অন্য ব্যাংকের তাদের চেক আসছে বা কাস্টমারে দিয়েছে, মনে করে জনতা ব্যাংকের বা রূপালী ব্যাংকের বা অগ্রণী ব্যাংকের অথবা এবি ব্যাংক বলো, ইসলামী ব্যাংকের বলো, বিভিন্ন ব্যাংকের চেকগুলো সোনালী ব্যাংকে আসলো। তো এই সোনালী ব্যাংক অন্যান্য ব্যাংকের চেকগুলো কিভাবে ক্লিয়ার করবে বা কিভাবে কালেক্ট করবে? তো এই কাজটা সোনালী ব্যাংকে, এই কাজটা করতে কে হেল্প করবে? বাংলাদেশ ব্যাংক হেল্প করবে। তো এই বাংলাদেশ ব্যাংকের এই কাজটা সোনালী ব্যাংকে এই চেকগুলো ক্লিয়ার করে দেওয়াটাই হচ্ছে আমার ক্লিয়ারিং হাউস। এগুলোকে বলা হচ্ছে আমার ক্লিয়ারিং হাউস। তো সুপ্রিয় শিক্ষার্থী, আর একটা খুব ইম্পর্টেন্ট
মোটামুটি অনেকগুলো কাজ দেখলাম। আর একটা খুবই ইম্পর্টেন্ট কাজ আমরা সেটা দেখে নিচ্ছি, তা হচ্ছে আমার মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করে। আমার দেশের অর্থনীতির মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করে থাকছে কে? আমার এই সেন্ট্রাল ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রাস্ফীতি কি, মুদ্রা সংকোচন কি, আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রিভিয়াস ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। আমাদের অর্থনীতিতে, ইকোনমিক্সে যখন মুদ্রা যা থাকা দরকার তার থেকে যখন বেশি হয়ে যাবে সেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি, এবং আমাদের অর্থনীতিতে যে পরিমাণ মুদ্রা থাকা দরকার তার থেকে যখন কম হয়ে যাবে সেটাকে আমরা বলছি মুদ্রা সংকোচন। সুপ্রিয় শিক্ষার্থী, এই মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন দুটোই কিন্তু আমাদের অর্থনীতির জন্য খুবই খারাপ, ঠিক আছে, কোনোটাই কাম্য নয়। এই জন্য একটা অপটিমাম লেভেল এর অর্থ আমাদের ইকোনমিক্সে থাকা কাম্য। আর এই অপটিমাম লেভেলের অর্থ ইকোনমিক্সে, অর্থনীতিতে থাকার জন্য যেটা দরকার হয় তা হচ্ছে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনটাকে নিয়ন্ত্রণ করতে হয়। আর এই কাজটা করে কে করে থাকে? তা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক করে থাকছে। সুপ্রিয় শিক্ষার্থী, কিভাবে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন কন্ট্রোল করে থাকে আমি কিন্তু পূর্বেই আলোচনা করলাম। একটা হতে পারে ব্যাংক হার পরিবর্তন, আর একটা হতে পারে খোলা বাজার নীতি, আর একটা কি হতে পারে রিজার্ভ হার পরিবর্তন। এই সমস্ত কাজগুলো, এগুলো প্রত্যক্ষ, এছাড়াও আরো কিছু কাজ রয়েছে, ট্যাক্সের পরিবর্তন, আমরা এত ডিটেলসে যাব না। তো এই যে সিম্পল কাজ যেগুলো ব্যাংক করে থাকে, ব্যাংকের যেগুলো, তো এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেন্ট্রাল ব্যাংক মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনকে নিয়ন্ত্রণ করে থাকছে। তোমরা একটু দেখে নাও যে বাংলাদেশ ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিতে একটি কাম্য মুদ্রা সরবরাহ বজায় রাখা। এই কাজের জন্য বাংলাদেশ ব্যাংক সাধারণত ব্যাংক হার পরিবর্তন এবং খোলা বাজার নীতি, এই দুটো পদ্ধতি ইউজ করে থাকে। এছাড়া রিজার্ভ হার পরিবর্তনের মাধ্যমে কিন্তু এটা করতে পারে। তো ব্যাংক হার পরিবর্তন কি সেটাও কিন্তু আমি অলরেডি বলেছি, খোলা বাজার নীতি কি সেটাও আমরা অলরেডি বলেছি। তারপরেও আমি তোমাদের সুবিধার্থে আবারও রিপিট করছি, ব্যাংক হার হচ্ছে ব্যাংকে যে হারটা থাকে সেটা বৃদ্ধি করা অথবা হ্রাস করা, এই দুটো পদ মানে যে কোনো একটা করেই কিন্তু ব্যাংক এই মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনকে কন্ট্রোল করতে পারে। আর একটা হতে পারে খোলা বাজার নীতি, যেটার মাধ্যমে ট্রেজারি বিল অথবা ট্রেজারি বন্ড বাজারে বিক্রয় করা হয়। এই বিক্রয় করার এই পদ্ধতিটাকেই বলা হয় খোলা বাজার নীতি, যেটার মাধ্যমে কিন্তু মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনকে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া আর একটা পদ্ধতি রয়েছে রিজার্ভ হার পরিবর্তন, সেই রিজার্ভ হার বাড়িয়ে বা কমিয়েও কিন্তু আমার অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু আমাদের এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ যে কাজগুলো করে থাকি সেগুলো আমরা আলোচনা করলাম। এখন যদি তোমাদেরকে বলা হয় যে বাংলাদেশ ব্যাংকের অর্থনীতিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাগুলো কি, তাহলেও কিন্তু আমরা বলতে পারি যে এই কাজগুলো করে, এই কাজগুলোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্ন দেখব। তোমাদেরকে তখন অনেকগুলো প্রশ্ন ইনবক্স করতে বলেছিলাম, আশা করি আমরা একটু প্রশ্নগুলো দেখতে চাই, দেখে আমরা আর যে অল্প একটু স্লাইড রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো আমরা একটু দেখে নিই যে তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে কিনা। লাইলা তাসনিম নরিন, তুমি একটা প্রশ্ন করছো যে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে কেন বাংলাদেশ ব্যাংকের কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা রিজার্ভ রাখতে হয়? সুপ্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করছে। এটা হচ্ছে কম্পালসারি। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো যখন তার যাত্রা শুরু করবে, একটা সাপোজ মনে করে একটা নতুন বাণিজ্যিক ব্যাংক যাত্রা শুরু করবে, তো শুরু করার শুরুতেই কি করবে, সে তার যে নির্দিষ্ট পরিমাণ পরিশোধিত মূলধন রয়েছে তার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা অবশ্যই কম্পালসারি ভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। কেন রাখতে হয়? একটু আগে তুমি বলেছিলাম যে ঋণদানের শেষ আশ্রয়স্থল।
অন্যান্য ব্যাংকগুলো যখন ঋণ পায় না তখন কি করে, তখন কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের কাছে যায়, তার কাছ থেকে কিন্তু ঋণ নেয়। এছাড়া দেশের ইকোনমিক্সে, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ ইত্যাদি কারণে এটা কিন্তু বাধ্যতামূলকভাবে অন্যান্য ব্যাংকগুলোকে সেন্ট্রাল ব্যাংকের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয়। এরপরে লায়লা তাসনিম নরিন, তুমি জি ম্যাম ক্লিয়ারিং হাউস বুঝেছি, ঠিক আছে। আর কি কোনো প্রশ্ন? না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বইগুলো ওপেন করো, তাহলে তোমাদের কি বলবো, তোমাদের প্রশ্ন আসবে। তারপরেও তোমরা লেকচারগুলো বুঝতে পারছো কি পাচ্ছ কিনা সেটাও সম্পর্কে একটু ইনবক্স করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আর একটুখানি আলোচ্য বিষয় আছে, চলো আমরা সেটাতে চলে যাই। আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক সম্পর্কে ডিটেলসই জানলাম মোটামুটি। আর একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আমি বলেছিলাম যে আর্থিক বাজার নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে, তারই কিন্তু বিভিন্ন সংস্থা রয়েছে, তার ভিতর দুটো সংস্থা নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা বাংলাদেশ ব্যাংক নিয়ে আলোচনা করলাম, আর একটা হচ্ছে আমার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কি? সুপ্রিয় শিক্ষার্থী, একটু দেখে নাও যে বাংলাদেশে যে বীমা শিল্প রয়েছে, সে বীমা শিল্প ব্যবসার তত্ত্বাবধান, বীমা পলিসি গ্রাহক ও পলিসির অধীনে উপকারভোগীদের স্বার্থ সংরক্ষণ এবং বীমা শিল্পের নিয়মতান্ত্রিক উন্নয়নের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 প্রণীত হয়। তার মানে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই তাহলে বলতে পারি আমাদের দেশে বীমা আইন প্রচলিত কত সালের? 1910 সালের বীমা আইন প্রচলিত। এই বীমা আইন 1910 সালে কেন প্রচলন করা হয় একটু দেখো, যে আমাদের দেশে বীমা শিল্পের প্রসার, বীমা যে গ্রহীতা রয়েছে বা বীমা পলিসি হোল্ডার রয়েছে তাদের স্বার্থ সংরক্ষণ ইত্যাদি কারণে কিন্তু এই বীমা আইন প্রচলন করা হয়েছে। এবং সেটা কত সালে প্রচলন করা হয়েছে? 2010 সালে। তার মানে আমাদের দেশের বীমা আইন হচ্ছে 2010। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010। তো এই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর কাজ কি? সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা কয়েকটা কাজ দেখে নিই, যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কয়েকটা কাজ, আসলে এই কর্তৃপক্ষটা কি কাজ করে থাকে। আমি সুপ্রিয় শিক্ষার্থী একবারই দেখে নাও যে বীমা ও পূর্ণ বীমা ব্যবসা সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহ নিয়ন্ত্রণ করা, বাংলাদেশ বীমা শিল্পে উৎসাহ প্রদান এবং শিল্পের উন্নয়ন সংক্রান্ত সকল বিষয়ে পরামর্শ দান, বীমা ও পূর্ণ বীমার সেবার মান উন্নয়নের কাজ করে থাকে, বীমা সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদির আয়োজন করে, বীমা পলিসি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, তহবিল গঠন ও নিয়ন্ত্রণ, সার্বিক কর্মকাণ্ডের বিবরণ সম্মিলিত বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সরকারের নিকট উপস্থাপনের ব্যবস্থা ইত্যাদি। এই বিভিন্ন কাজগুলো আমাদের এই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমার বেসিক হচ্ছে এই বীমা ও উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বেসিক কাজ কি? বাংলাদেশে বীমা শিল্পের প্রসার ঘটানো। মোটামুটি বীমা শিল্প কিন্তু আমাদের খুব একটা প্রসারিত না আমাদের দেশে। আমাদের যে অন্যান্য মানে ব্যাংকিং খাত যতটা আমাদের দেশে ডেভেলপ, বীমা খাতটা কিন্তু অতটা ডেভেলপ না। তো এই বীমা শিল্পের উন্নয়ন, বীমার যে গ্রহীতা রয়েছে তাদের সিকিউরিটি দেয়া বা তাদের নিরাপত্তা, এই স্বার্থে কিন্তু 2010 সালে আমাদের এই বীমা আইন প্রণয়ন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এটা অবশ্যই তোমরা একটু বই খুলে দেখে নিও। আমি খুব ডিটেলস এটা আলোচনা করতে পারলাম না, এবং এটা আসলে ছোট বিষয়, বাংলাদেশ ব্যাংকের মধ্যে এত বিশাল কিছু না। জাস্ট একটু মাথায় রাখবে যে বীমা আইন কত সালে প্রচলিত হয়েছে এবং এই আইনের কাজ কি, কিছু কাজ অবশ্যই সেটা মাথায় রাখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পরবর্তী ক্লাস বা নেক্সট যেদিন তোমাদের সাথে ক্লাস থাকবে সেদিন কোন বিষয়টা নিয়ে আলোচনা করব সেদিনকে একটু মাথায় রাখবে। সেদিনকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ে আলোচনা করব এবং ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ব্যাংকের মতো কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা সংস্থা। এই হচ্ছে আমার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা নিয়ে আমরা সামনের ক্লাসে একটু ডিটেলসে আলোচনা করব এবং ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ এটা সম্পর্কে আলোচনা করব। এগুলো কিন্তু সবই আমার আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থা। আমার বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করছে অর্থ বাজার বা মুদ্রা বাজারকে, অপরদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কন্ট্রোল করছে আমাদের মুদ্রা বাজার বা মূলধন বাজার বা শেয়ার বাজারকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্পর্কে তো আমাদেরকে অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে এবং জানতে হবে। তো আজকে আমরা বাংলাদেশ ব্যাংক সম্পর্কে জানতে পারলাম, নেক্সট ক্লাসে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্পর্কে জানতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী,
আমার অনলাইন ক্লাস আজকে মোটামুটি এই পর্যন্তই। আজকের অনলাইন ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। যারা অনলাইন ক্লাসে ছিলে তাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আবার পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত অনলাইন মানে আবার নেক্সট অনলাইন ক্লাসে যেদিনকে আসবো সেদিন, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বর্তমানে যে স্বাস্থ্যবিধি রয়েছে তা মেনে চলো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।